আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সারা দেশে আরও 18,500 ভূমিহীন ও গৃহহীনদের কাছে ঘর হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের 26টি জেলা ও 70টি উপজেলাকে সম্পূর্ণ ভূমিহীন মুক্ত ঘোষণাও দেন সরকার প্রধান। জানান, ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরি করে দেওয়া সহ পাশে থাকবে সরকার। আরও জানাচ্ছেন সৌমিত্র মজুমদার। আরেকটি মাইল ফলকের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ নতুন করে 26টি জেলার পর মোট 58টি উপজেলা ও 464টি উপজেলাকে সম্পূর্ণ ভূমিহীন মুক্ত ঘোষণা করল সরকার। মঙ্গলবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশে 18,566টি বাড়ি হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব জেলা ও উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী জানান, ঠিকানা নিশ্চিত হবার মধ্য দিয়ে বদলে গেছে মানুষের জীবনযাত্রা। তাদের জীবনের যে পরিবর্তনটা এসেছে, একটা আত্মবিশ্বাস, আত্মমর্যাদাবোধ ফিরে এসেছে। একটি দেশকে উন্নত করতে হলে এটা সবথেকে বেশি প্রয়োজন। সাম্প্রতিক ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্তদের সব রকম সহযোগিতা করবে সরকার। যেগুলি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব। আংশিক ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা ঘর নির্মাণ উপকরণ দিয়ে সহায়তা করব। অর্থাৎ এই যে প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে আমরা আছি। 2008 সালের এই দিনে নেতাকর্মীদের আন্দোলনের মুখে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে কারামুক্তি দিতে বাধ্য হয়। ঘর হস্তান্তর অনুষ্ঠানে সেই দিনের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। ঢাকা শহরে 15 দিনের মধ্যে 25 লক্ষ সিগনেচার সংগ্রহ করে আমাদের মহানগর আওয়ামী লীগ সহ আমাদের সহযোগী সংগঠন তারা সেই সময় উপদেষ্টার অফিসে পৌঁছে দেয় আমার মুক্তি চেয়ে। প্রধানমন্ত্রী বলেন, নানা সংকটের মধ্যেও জনগণের ভোগান্তি কমাতে মৌলিক চাহিদা নিশ্চিত করছে সরকার। ঠিক আমার বাবা যেভাবে নিজেকে বাংলাদেশের জনগণের সেবক হিসেবে ঘোষণা দিয়েছিলেন, আমিও তার পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশের মানুষের সেবক হিসেবেই নিজেকে আমি উপস্থাপন করি। এবং সৌমিত্র মজুমদার, 71, ঢাকা। আশ্রয়নের 5 লাখ ঘর বদলে দিয়েছে অর্ধকোটি ভূমিহীন গৃহহীন মানুষের জীবন। ভাসমান নদী ভাঙা গৃহহীনদের মাথা গোঁজার এই স্থায়ী আশ্রয় তাদের দিয়েছে সামাজিক মর্যাদা। তাই সরকার প্রধানের প্রতি তাদের অনেক কৃতজ্ঞতা। ভোলার চর ফ্যাশন থেকে আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। এদেশের ভূমিহীন মানুষ, গৃহহীন মানুষ, তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য সর্বপ্রথম নোয়াখালীতে, এখন যেটা লক্ষ্মীপুরে, সর্বপ্রথম নিজের ঘরের জমির দলিল হাতে পেলেন তারা। এদেরই একজন 70 বছরের আয়শা বিবি। 6 সন্তানের এই জননী তরুণী বয়সেই স্বামীকে হারান। মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে মেয়েদের বিয়ে দিয়েছেন। ছেলেরা আলাদা সংসার করছে, কিন্তু আয়শা বিবির আর নিজের ঘর হয়নি। নিজের নামে আশ্রয়নের এই ঘর তাকে আলাদা এক মর্যাদা দিয়েছে। ধরেন না, এখন আল্লাহ দেয় খুব শান্তি রাখছে বাবু। আল্লাহ শান্তি দেবেন না, হেরো আল্লাহ রহমত দেখ, হেরো আল্লাহ এই বাসা। জেলে করিম আর তাসলিমার জীবন ছিল ভাসমান। জীবনের সব সঞ্চয় দিয়ে করা তাদের ঘর বিলীন হয়েছে নদীর বুকে। আশ্রয়নের ঘরে বসে সেই গল্পই করছিলেন তাসলিমা। নদীর পারে থাকতাম বললে হেনে থাইকে অন্য নদীর কুলে আইসি আয়াতে অনেক সরকার ঘর দিয়েছে, অনেক সরকারের ঘরে থাকি। এক ছেলে এক মেয়ে নিয়ে আজ আসিয়া আর মোশাররফের দারুণ জীবন। যৌথ নামে পাওয়া আশ্রয়নের ঘরে থাকছে তারা। সমুদ্রে যখন মাছ ধরতে যান মোশাররফ, তখন আসিয়া সন্তানদের নিয়ে নিরাপদেই থাকেন এই ঘরে। অনেক আগের ঘর ছিল, ভাঙ্গাচুরা ছিল, এখন সরকার দিচ্ছে নতুন ঘর, সরকার দিচ্ছে, আমরা থাকবো। আর শিশুদের অবাধ বিচরণই বলে দেয় তাদের ভরসার গল্প। নানা যাচাই বাছাইয়ের পর সত্যিকারের গৃহহীন মানুষগুলো আশ্রয় পেয়েছে এই ঘরে, বলছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিভিন্নভাবে যাচাই বাছাই করে আমরা ভূমিহীনদেরকে সিলেক্ট করেছি, যে যারা আসলেও ভূমিহীন, যারা গৃহহীন, যাদের আসলেও কিছু নেই, নদী ভাঙার লোক, সেসব লোকদেরকে আমরা আশ্রয়ণ প্রকল্পের আওতায় এনেছি। চর ফ্যাশনের 1107 গৃহহীন পরিবারের সাথে সারা দেশে 18,500 পরিবার আজ পেল নিজের ঠিকানা। এই প্রকল্পে সম্পৃক্ত হয়েছে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তৃতীয় লিঙ্গ, প্রতিবন্ধী কিংবা বেদে হরিজন সহ সকলেই।
উন্নয়নের মূলধারায় তারা আজ সম্পৃক্ত, দেখছে নতুন জীবনের স্বপ্ন। শাহনাজ শারমিন, ৭১, চরফ্যাশন, ভোলা। ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের অভিযুক্ত জিহাদ হাওলাদারকে ভারতে প্রবেশের মামলায় আবারও হেফাজতে নিয়েছে ভারতীয় সিআইডি। সোমবার বিধাননগর আদালত থেকে জিহাদকে রিমান্ডে নেওয়া হয়। জিহাদকে আজিম হত্যার অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করলেও সে জেলে ছিল। এখন তাকে নিজেদের হেফাজতে নিয়ে সম্প্রতি ওই হত্যায় অভিযুক্ত সিয়াম হোসেনের সামনে বসিয়ে জেরা করতে চান তদন্তকারীরা, কারণ এখনও আজিম হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র এবং এমপি আনারের বাকি জিনিসপত্রের খোঁজ মেলেনি। এদিকে চোরাচালান এবং স্থানীয় রাজনৈতিক দ্বন্দ্বের কারণে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার কলকাতায় খুন হতে পারেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজারবাগে হাইওয়ে পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঝিনাইদহ একটি সন্ত্রাসপ্রবণ এলাকা, এখানকার নানা বিষয় খুনের সঙ্গে জড়িত থাকতে পারে, তাই হত্যার মোটিভ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ সময় বারিধারায় সহকর্মীর গুলিতে পুলিশ সদস্য খুন হবার বিষয়ে বলেন, পুলিশের মানসিক স্বাস্থ্য নিয়ে নতুনভাবে কাজ চলছে। আমাদের পক্ষ থেকে কোনোদিন বলা হয় নাই যে চোরাচালানি কোনো রাজনীতি। আমরা সবসময় বলে আসছি, এমপি আমাদের ওই এলাকাটা একটা সন্ত্রাস কবল এলাকা, ওখানে কি হয়েছে সত্যিকারের ঘটনা সেটা আমাদের জানতে হবে। আমরা এখন তদন্ত করছি, তদন্ত পরে আপনাদেরকে জানাবো। বেনজির আহমেদ সহ পুলিশ সদস্যদের অবৈধ সম্পদ অর্জনে পুলিশ বাহিনী বিব্রত কিনা সাংবাদিকদের এমন প্রশ্ন এড়িয়ে গেলেন আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। তবে দুর্নীতি করে পুলিশ বাহিনীতে কারো ছাড় পাওয়ার রেকর্ড নেই বলেও জানান তিনি। মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে হাইওয়ে পুলিশের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন আইজিপি। এ সময় সম্প্রতি সহকর্মীকে হত্যার দায়ে অভিযুক্ত পুলিশ সদস্য কাউসারের বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, মানসিক চাপ নিয়ন্ত্রণে পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হয়। তার মানসিক অসুস্থতার বিষয়ে আইজিপি বলেন, চিকিৎসকরা তাকে সুস্থতার সনদ দেয়, তাকে ডিউটিতে রাখা হয়েছিল। কোনো বিষয়ে যখনই যে বিষয় আমাদের নজরে আসে, প্রত্যেকটা বিষয় আমরা যথাযথভাবে তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নিয়ে থাকি। এটা আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি। কাউকে ছাড় দেওয়া বিভিন্ন পর্যায়ে কী ধরনের স্ট্রেস হতে পারে এই সকল বিষয়ে আমরা আমাদের যারা ওই মনোবিজ্ঞানী তারাও ক্লাস নিয়ে থাকেন, আমাদেরও যারা বিশেষভাবে এইসব বিষয়ে অভিজ্ঞ আছে তারা আমরা ক্লাস নিয়ে থাকি, তাদেরকে ধারণা দিয়ে থাকি। রাজুকের অনুমোদিত নকশা না মেনে ভবন নির্মাণ ও শর্ত অনুযায়ী রাস্তার জন্য জায়গা না ছাড়ায় রামপুরা এলাকায় 6টি বাড়ির মালিককে 11 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অনুমোদনহীন ভবন নির্মাণের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে সকালে রামপুরার বউবাজার এলাকায় পূর্ব হাজিপাড়ায় অভিযান চালান রাজুকের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা। অভিযানে অনুমোদিত নকশার বাইরে ভবনের বাড়তি অংশ নির্মাণের প্রমাণ মেলায় ভবনগুলোর অতিরিক্ত অংশ ভাঙা হয়। এছাড়া শর্ত অনুযায়ী রাস্তার জন্য জায়গা না ছাড়ায় 6টি ভবন মালিককে 11 লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ভবনগুলোর বাকি অংশ ভাঙতে মালিকদের কাছ থেকে 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার আদায় করা হয়। অভিযানে রাজুকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন সেনাপ্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাবাহিনী আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওয়াকারুজ্জামানকে 23 জুন থেকে আগামী 3 বছরের জন্য সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হলো। ওয়াকারুজ্জামান 1985 সালের 20 ডিসেম্বর ত্রয়োদশ দীর্ঘমেয়াদী কোর্সের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন পান। এরপর তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ মিরপুর এবং যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে গ্রাজুয়েশন করেন। পরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব ডিফেন্স স্টাডিজ এবং যুক্তরাজ্যের কিংস কলেজ, ইউনিভার্সিটি অব লন্ডন থেকে মাস্টার্স অব আর্টস ইন ডিফেন্স স্টাডিজ ডিগ্রি পান। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার 15তম কারামুক্তি দিবস আজ। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে 11 মাস পর কারাগার থেকে মুক্তি পান বর্তমান প্রধানমন্ত্রী। শেখ হাসিনাকে রাজনীতি থেকে সরিয়ে দিতে শুরু থেকে তৎপরতা ছিল 111-এর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। এরই অংশ হিসেবে সাজানো এক মামলায় 2007 সালের 16 জুলাই গ্রেপ্তার করে সংসদ ভবনের বিশেষ কারাগারে বন্দী করা হয় তাকে। সে সময় শেখ হাসিনা জেলে থেকে নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশ্যে খোলা চিঠিতে আহ্বান জানান মনোবল না হারিয়ে গণতন্ত্র রক্ষায় ঝাঁপিয়ে পড়ার।
জেলে থাকা অবস্থাতেই গুরুতর অসুস্থ হন তিনি। এ অবস্থায় তার মুক্তির দাবিতে মাঠে নামে আওয়ামী লীগের নেতাকর্মীদের আন্দোলন ও তার আপোষহীন মনোভাবের কারণেই 2008 সালের 11 জুন শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার। মালয়েশিয়ায় যেতে না পারা 3000 কর্মী প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ে অভিযোগ জানিয়েছে। কাতার, ওমান সহ 3 দেশ সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের কথা জানান প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এ সময় তিনি বলেন, কেন কর্মীরা যেতে পারেনি এবং কিভাবে তাদের ক্ষতিপূরণ দেওয়া সম্ভব তা নিয়ে গঠিত তদন্ত কমিটি রিপোর্ট দেওয়ার জন্য আরও 5 দিন সময় চেয়েছে। এদিকে ওমানের বাজারে বাংলাদেশিদের জন্য ভিসা উন্মুক্ত হলেও কেবল দক্ষ কর্মী নেবার কথা জানিয়েছে দেশটি। তবে ওই দেশে থাকা 65,000 অবৈধ বাংলাদেশিকে বৈধ করার আশ্বাস দিয়েছে ওমান। 3000 অভিযোগ আসছে, এর মধ্যে শুধু সিঙ্গল নয়, এর মধ্যে গ্রুপ অভিযোগ আছে। সেই হিসাবে আমরা আমাদের তদন্ত টিমকে বলছি যে যেহেতু 5 দিন বাড়ানো হয়েছে, এর ভিতরে যা অভিযোগ আসবে সেগুলো আমলে নিয়ে আসার জন্য এবং সেগুলোর ব্যাপারেও আমরা আমলে নিয়ে তাদের ব্যাপারে আমরা তৈরি পোশাক খাতে অপচয় কমিয়ে সার্কুলার ইকোনমির প্রচলন বাড়াতে শিল্প মালিক, পোশাক ক্রেতা, উন্নয়ন সহযোগী ও সরকারকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানু। মঙ্গলবার রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত দ্বিতীয় বাংলাদেশ সার্কুলার ইকোনমি সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। এ সময় টেকসই পোশাক শিল্পের উন্নয়নে বাংলাদেশ যেভাবে বিনিয়োগ করছে সে অনুপাতে বিদেশি ক্রেতারা মূল্য দিচ্ছে না বলেও জানান বিজেএমই এর সাবেক সভাপতি। তাই ক্রেতাদের প্রতি পোশাকের দাম বাড়ানোর আহ্বান জানান তিনি। এ সময় পোশাক খাতের কর্মপরিবেশ উন্নয়নে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেন উন্নয়ন সহযোগী। Circular economy, reducing, recycling and resuming. I believe that like Bangladesh, apparel industry took the lead in safety, the lead in building green garments factories. The industry will be also a pioneer in circular fashion. গেল কয়েক বছর ধরে মন্দা বাজার পরিস্থিতি এবং আর্থিক সংকটে থাকা বিনিয়োগকারীদের অবস্থা বিবেচনা করে মূলধনী আয়ের উপর কর প্রত্যাহারের দাবি জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন ডিবিএ। মঙ্গলবার প্রস্তাবিত বাজেট নিয়ে এক সংবাদ সম্মেলনে সিকিউরিটিজ ক্রয় বিক্রয়ের ওপর কর হার 0.05% থেকে কমিয়ে 0.02% করার দাবি জানায় সংগঠনটি। ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম বলেন, অর্থনীতি যতটা চাপে আছে তার চেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়েছে পুঁজিবাজারে। এমন দরপতনের যৌক্তিক কারণ নেই উল্লেখ করে অংশীজনদের স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে পুঁজিবাজারে নাজুক অবস্থার সৃষ্টি হয়েছে বলে স্বীকার করেন তিনি। বলেন, বাজেটে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুঁজিবাজারে তালিকাভুক্ত করার কোনো রোডম্যাপ নেই, যা বিনিয়োগকারীদের আশাহত করছে। কিন্তু অযৌক্তিকভাবে করেছে এবং অযৌক্তিকভাবে পরে যখন উই হ্যাভ লস্ট দ্য কনফিডেন্স অফ দ্য ইনভেস্টার্স, এখন কনফিডেন্সটা আমরা ধরে রাখতে পারছি না। আর এটা আপনি যেটা বলছেন যে ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি পড়ে যাচ্ছে, হ্যাঁ, দ্যাটস দ্য স্যাড পার্ট। যে ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি কেন পড়ে যাচ্ছে হচ্ছে যে যারা এক্সিস্টিং বিনিয়োগকারী ওনারাও আস্থা রাখতে পারছেন। জনমিতির চাহিদা অনুযায়ী স্বাস্থ্যে বাজেট বরাদ্দ করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। জয়েন্ট অ্যাকশন ফর সিভিল সোসাইটি অর্গানাইজেশন সিএসও আয়োজিত এক গোল টেবিল বৈঠকে এই দাবি জানান বক্তারা। রাজধানীর কারওয়ান বাজারে স্বাস্থ্য খরচ বিষয়ক এই গোল টেবিল আয়োজনে বক্তারা বলেন, প্রতিটি দেশই এখন চিকিৎসা খাতে ব্যয় কমিয়ে আনার বিষয়ে বিনিয়োগ করছে। তবে বাংলাদেশে এখনও প্রায় 73% মানুষকে নিজের পকেটে টাকা খরচ করে চিকিৎসা ব্যয় মেটাতে হচ্ছে, যা প্রতিবেশী প্রায় সবগুলো দেশের তুলনায় বেশি। বক্তারা জানান, মোট প্রবৃদ্ধির 0.4% কেবল ব্যয় হয় স্বাস্থ্য খাতে, অথচ স্বাস্থ্যের মৌলিক অধিকার নিশ্চিত করতে এই বিনিয়োগ অন্তত দ্বিগুণ হওয়া প্রয়োজন। Always we should be considered as a human capital. Demographic dividend or opportunity যদি পেতে চাই, প্রোডাক্টিভ লেবার ফোর্স লাগবে। যদি লোকশোক থাকে, সে পূর্ণাঙ্গভাবে কাজ করতে পারবে না, সেটা ইকোনমিতে কন্ট্রিবিউট করবে না। সো ফাইনালি টু অ্যাচিভ দ্য ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, আই থিঙ্ক ইট ইজ দ্য রাইট টাইম টু ইনভেস্ট মোর। ও যেটা আমরা বলছিলাম যে WHO বা ইউনেস্কোর রিকমেন্ডেশন আছে, সেই আলোকে আমি মনে করি যে এটা আরও অনেক বাড়াতে হবে আমাদের।
রাজধানীর আরমানিটোলায় বসেছে কোরবানির বিশেষ হাট। শুধুমাত্র ছাগল বিক্রি হচ্ছে এই হাটে। প্রথমবারের মতো শুধুমাত্র ছাগল বিক্রির জন্য ব্যতিক্রমী এই হাটের আয়োজন করা হয়েছে। রাজধানীর অনেকেই গরু কোরবানি না দিয়ে ছাগল দেন, তাদের কথা বিবেচনায় রেখেই বিশেষ এই হাট বসানো হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। ক্রেতারা যেন অনলাইনে পশু কিনে প্রতারিত না হন, সে বিষয়টিও মাথায় রেখেই এই হাট বসানোর আয়োজন। এছাড়া পশু কিনলেই লটারির মাধ্যমে বিশেষ পুরস্কারের ব্যবস্থাও রয়েছে। এমন ব্যতিক্রমী আয়োজনে ক্রেতারা খুশি। এই বিশেষ হাটে 5,000 থেকে 1 লাখ টাকার ছাগল পাওয়া যাচ্ছে। দিনাজপুরের হিলিতে কোরবানির ঈদের জন্য প্রস্তুত করা হয়েছে বুলডোজার ও বিগ বস নামের বিশাল আকৃতির দুটি মহিষ। এগুলোকে 5 লাখ টাকা করে বিক্রি করতে চান খামারি সুমন সরকার। অন্যদিকে কোরবানির পশু লালন পালনে ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের খামারিরা। তারা বলছেন, গোখাদ্যের দাম বাড়ায় কাঙ্ক্ষিত দাম না পেলে ক্ষতিগ্রস্ত হবেন তারা। সহকর্মী শেখ ফরিদ ও সামিউল ইসলাম আরিফের তথ্য ও ছবিতে প্রতিবেদন। দিনাজপুরের সীমান্তবর্তী উপজেলা হিলিতে খামারি সুমন সরকার বিশাল আকৃতির দুটি মহিষ বড় করেছেন। আদর করে মহিষ দুটির নাম দিয়েছেন বুলডোজার ও বিগ বস। দেশীয় পদ্ধতিতে লালন পালন করা বুলডোজারের ওজন 1300 কেজি আর বিগ বসের ওজন 1100 কেজি। এক একটির দাম 5 লাখ থেকে 5.5 লাখ টাকা চাইছেন খামারি। যদি ভারত থেকে গরু মোষ আসে তাহলে তো আমরা লাভবান হতে পারবো না। যদি ভারত থেকে গরু মোষ নেয় তাহলে তো গরু মোষের বাজার কমে যাবে, আমরা তো তাহলে লসের ভিতরে পড়ে যাব। হিলিতে গবাদি পশুর এমন খামারে কর্মসংস্থানের সৃষ্টি হওয়ায় খুশি এলাকার যুবকরা। মাসে 15,000 টাকা বেতনে এখানে কাজ করছেন তারা। এখানে আমরা 8 জনা কাজ করি। আমরা এখানে গরুকে খাতে দেই, খ্যার খাওয়াই, ঘাস খাওয়াই, গুঁড়া খাওয়াই। এখন মোটামুটি ফার্মে ঢোকার পরে আমি মনে করি আমার সংসার নিয়ে আমি দিব্যি মোটামুটি ভালো চলতে পারছি। এবার কোরবানি ঈদের জন্য হিলির ছোট বড় খামারগুলোতে প্রস্তুত আছে 17,000-এরও বেশি গবাদি পশু। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় 11,794টি গবাদি পশু প্রস্তুত করেছেন ছোট বড় খামারিরা। এরই মধ্যে খামার থেকে বিক্রি হয়ে গেছে অনেক গরু। তবে পশু খাদ্যের দাম বেড়ে যাওয়ায় হাটে গরুর ন্যায্য মূল্য পাওয়া নিয়ে চিন্তিত খামারিরা। কাঁচা ঘাস দুধ দিবে 12 মাস, এরকম আমরা মাংসের ক্ষেত্রেও সেম, যে আমরা গরুরে কাঁচা ঘাস খাওয়াইয়া লালন পালন করি, এর মধ্যে আমাদের কিছু দানাদার দিতে হয়। যেমন ধরুন ধান, ভুট্টা, গম, এটি আমরা মিল করে লসি মেশিন দিয়ে ভাঙায় খাওয়াই। এটা বেজাল কোনো জিনিস, একটা জিনিসও খাওয়াই না আমরা। এবছর সোনারগাঁও উপজেলায় 2টি স্থায়ী সহ মোট 19টি হাটে বেচা কেনা হবে কোরবানির গবাদি পশু। শরীফ আজাদ প্রীতম, 71। এদিকে ঈদুল আজহাকে কেন্দ্র করে চুয়াডাঙ্গায় গবাদি পশুর হাটে বেড়েছে মলম পার্টির দৌরাত্ম্য। গত 15 দিনে 4 ব্যবসায়ী মলম পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন। এ ঘটনায় জড়িত 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাটের নিরাপত্তা জোরদার করা হলেও জরুরি প্রয়োজনে 999-এ অভিযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। এম এ মামুনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। কোরবানির ঈদকে ঘিরে চুয়াডাঙ্গায় জমে উঠেছে পশুর হাট। হাটগুলোর নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। প্রশাসনের পাশাপাশি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। কিন্তু এরপরেও হাটে সোচ্চার মলম পার্টির সদস্যরা। এরই মধ্যে বেশ কয়েকজন ব্যবসায়ীর সর্বস্ব লুটে নিয়েছে তারা। হাটে আসা মানুষ জানান, শুরুতে মলম পার্টির সদস্যরা গরু ব্যবসায়ী ও ক্রেতাদের সাথে সুসম্পর্ক তৈরি করে। পরে কোমল পানীয়ের সাথে চেতনানাশক পদার্থ খাইয়ে টাকা পয়সা ও মূল্যবান সবকিছু লুটে নিচ্ছে। তারা একটি কৌশল নিয়ে কাজ করে, বিশেষ করে যারা গরু ব্যবসায়ী তাদেরকে ফাঁদ পাতে এক প্রকার ট্র্যাপে ফেলে কিন্তু আসলে এই কার্যক্রমটি পরিচালনা করে। বন্দনগর থানা, শাহপুর থানা এবং এদিকে চুয়াডাঙ্গা থানা, ঝিনাইদহ পর্যন্ত এরা সার্বিক নিরাপত্তা পুলিশ প্রশাসন দিয়ে থাকেন। এই ব্যাপারে আমরা সব সময় সজাগ থাকি যেন কোনো ব্যাপারীর টাকা পয়সা যেন খাওয়া না যায়। আমাদের বাড়ি ঢাকা মানিকগঞ্জ, হাটের নিরাপত্তা ভালো, কোনো সমস্যা নেই। পুলিশও বলছে, মলম পার্টির সদস্যরা কখনো ক্রেতা, কখনো বিক্রেতা কিংবা খামারি সেজে ফাঁদে ফেলছে ক্রেতা ও ব্যবসায়ীদের। এরই মধ্যে অজ্ঞান করা পদার্থ সহ 6 জন মলম পার্টির সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পোশাকধারী পুলিশ মোতায়েন করা আছে, এমনকি আমাদের যানবাহনেতেও পুলিশ মোতায়েন করা আছে। মলম পার্টির দৌরাত্ম্য আমি প্রত্যাশা করছি আর থাকবে না। এছাড়াও আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোতেও আমাদের সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা আছে। চুয়াডাঙ্গা জেলায় এই ধরনের আর কোনো ঘটনা ঘটবে না বলে আমরা প্রত্যাশা করছি।
চুয়াডাঙ্গা জেলার ডুগডুগি, শিয়ালমারী, গোকুলখালী, বদরগঞ্জ, হাট বোয়ালিয়া, আলমডাঙ্গা ও জমজমিয়া সহ মোট 7টি হাটে কুরবানির পশু বেচাকেনা হচ্ছে। শাকিলা শম্পা, ৭১। মিয়ানমার থেকে আবারও পালিয়ে আসা সে দেশের 28 জন সীমান্তরক্ষী বাংলাদেশ বিজিবির কাছে আশ্রয় নিয়েছে। মঙ্গলবার টেকনাফের সাবরাং সীমান্ত পয়েন্ট দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে। এ সময় তাদের 16টির মতো অস্ত্র ছিল। তাদের নিরস্ত্র করে হেফাজতে নিয়ে গেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এর আগে রোববার দ্বিতীয় দফায় বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের 134 জন সীমান্তরক্ষী বিজিপি ও সেনা সদস্যকে দেশটির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে বিজিবি।